আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আমরা যে চতুর্থ অধ্যায় করতেছিলাম কাজ, ক্ষমতার শক্তি, যার অ্যাসাইনমেন্ট ২য় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা আসবে, যে অধ্যায়, তার উপর যে ভিত্তি করে যে ক্লাসগুলো হচ্ছে, তার আজকে ৬ষ্ঠ ক্লাস হচ্ছে। তা আমরা গত ক্লাসে যেগুলো করছিলাম, কুয়ার অঙ্ক, আসলে ওই ধরনের অঙ্ক আসলে হয়তো তোমরা পারবা এখন। আমার আজকের ক্লাসটা হবে যে বিভিন্ন স্কুলে কি ধরনের প্রশ্ন আসে তার উপর ভিত্তি করে আজকের ক্লাসটা সাজাচ্ছি আমি। ফার্স্টে আমি দিছিলাম যে পল্লী উন্নয়ন একাডেমি, যে বগুড়ার মধ্যে, এই অধ্যায় থেকে যে প্রশ্নটা করছিল এরকম যে আ ১ম কূপ তার গভীরতা দেয়া আছে হচ্ছে ২২ মিটার। দ্বিতীয় একটা কূপ তার গভীরতা ১১ মিটার এবং তার ব্যাস দেওয়া আছে ১.৮ মিটার। আর এর সঙ্গে এরকম একটা তথ্য দিয়ে দিচ্ছে যে একটি মোটর দ্বারা ১ম ও ২য় কূপকে পানি শূন্য করতে সময় লাগে যথাক্রমে T1 ও T2। আর কূপ দুটিতে একই পরিমাণ পানি ধরে। এতটুকু তথ্য দিয়ে রাখছে। আর প্রশ্ন ক নাম্বার এরকম ছিল যে ২য় কূপকে পানি শূন্য করতে ২৪ মিনিট সময় লাগলে মোটরটির অশ্ব ক্ষমতা কত? ২য় কূপটিকে পানি শূন্য করতে ২৪ মিনিট সময় লাগলে মোটরটির অশ্ব ক্ষমতা কত? আর এর সঙ্গে ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল যে উভয় কূপের ক্ষেত্রে গভীরতার সাপেক্ষে পানি শূন্য করার সময় একই লাগে, এটা গাণিতিকভাবে দেখাতে হচ্ছে আমাদের। আমরা ফার্স্টেই দেখব যে ২য় কূপটাকে পানি শূন্য করতে যে ২৪ মিনিট সময় লাগে, সেই মোটরটার আসলে ক্ষমতা কত? এটা বাইর করতে যাচ্ছি আমরা। আমরা সবকিছু মানই হয়তো এখানে দেওয়া আছে আমাদের, সময় দেওয়া আছে। আমরা পি বাইর করব, টি দেওয়া আছে। উইথ পানির পরিমাণ কিন্তু আমরা এখান থেকে বাইর করে নিতে পারি। যেহেতু ব্যাসার্ধ, ব্যাস এগুলো দেওয়া আছে। আমরা পরের পেজে আসতেছি, এগুলো একটু সাইজ করে নিব, পরের পেজে আসি। শুধু গ নাম্বার প্রশ্ন যা দরকার এগুলো আমি নিয়ে নিলাম। চিত্রটা এরকম একটা আকার নিচ্ছি, এটাই চিত্র। যেহেতু এটা ব্যাস দেওয়া আছে, তাহলে এটার ব্যাসার্ধ পাবো, গভীরতাও দেওয়া আছে। তাহলে এই কূপটিতে কি পরিমাণ পানি আছে? কূপে পানির পরিমাণ হচ্ছে রো ভি লিখতে হয়। আমার জানা আছে রো ভি। আর ভি হচ্ছে, যেহেতু সিলিন্ডার, তার আয়তন লিখতে হয় পাই, আর স্কয়ার এল লিখতে হয়। আমরা রো এর মান জানি, পানির ঘনত্ব, পাই তো জানি, আর এর মান এখানে হচ্ছে, আর এর মান কিন্তু 0.9 নিতে হবে আমাদের। 1.8 জন্য আবার ভুল করে না নাও। কারণ ব্যাসটা দেওয়া আছে হচ্ছে 1.8, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে, এটা ২ দিয়ে ভাগ করলে 0.9 আসার কথা। আর এল এর মান হচ্ছে ১১। তাহলে এগুলো মানগুলো যদি আমরা বসায় দিই, আমাদের অ্যান্সারটা আসে এটা। এটা হচ্ছে এই কূপে পানির পরিমাণ। এই কূপে এতটুকু পানির পরিমাণ আছে। আর সময়টা দেওয়া আছে। সময়ের মান কত? সময়ের মানও সাইড নোটে আমি আসলাম এবারে। যেহেতু কূপের পানির পরিমাণ পাইছি, আমরা এখানে ভার কেন্দ্রটা যদি বাইর করতে চাই, ভার কেন্দ্র বাইর করার নিয়ম কিন্তু গত ক্লাসে আমরা শিখছি যে একবারে কূপ ভর্তি পানি এটা। কূপ ভর্তি পানি এবং পুরা কূপকেই এটা খালি করতে হচ্ছে। পুরা কূপকে খালি করার জন্য আমার পানির উপরের স্তর কোথায়? একবারে মুখে আছে কিন্তু। তাহলে এখান থেকে যে পানিটা আমি সরাবো তার সরণ কিন্তু 0। আর একবারে নিচের স্তর থেকে যে পানিটা ওঠা নিয়ে যাবো, একবারে নিচের স্তর থেকে পানিটা উঠাতে সরণ হচ্ছে কত? ১১। তাহলে ভার কেন্দ্র বাইর করার জন্য আমার কি করতে হচ্ছে? 0 প্লাস 11/2 করতে হচ্ছে। তাহলে ভার কেন্দ্রের সরণ হচ্ছে 5.5 মিটার। আমরা এস এর মান পাইলাম। আ সময়ের মান দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে আমার ক্ষমতা বাইর করা মনে হয় সম্ভব এখন। সময়টা দেওয়া ছিল হচ্ছে ২৪ মিনিট। আমি একবারে সেকেন্ডে নিয়ে আসলাম। ২৪ কে ৬০ দ্বারা গুণ করে সেটা সেকেন্ডে কনভার্ট হলো। তার মানে এখানে মানটা আমার যেটা আসে, P = mgs/t। মানগুলো বসালে m এর মান, g এর মান, s এর মান, t এর মান বসায় নিলাম। তাহলে এইটা আসে। আমার অ্যান্সার কিন্তু আসলে অশ্ব ক্ষমতায় চাইছে। এটা আছে আমাদের ক্ষমতা, ওয়াটে আসছে এটা। এর ক্ষমতাটা ওয়াটে আসছে। কিন্তু আমার দরকার হচ্ছে অশ্ব ক্ষমতায়। তাহলে ৭৪৬ দিয়ে ভাগ করতে হচ্ছে এরে। যে মানটা পাইলাম, এটা ৭৪৬ দিয়ে ভাগ করলে এটা আসবে হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতায় আসবে এই মানটা। তো আমরা এই ধরনের অঙ্ক যদি আসে অবশ্যই আমরা করার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ। আর ঘ নাম্বার প্রশ্ন ছিল যে তথ্য কিন্তু বলা ছিল যে ২ টা কূপ দেয়া ছিল। ২ টা কূপে কিন্তু একই পরিমাণ পানি ধরে, এটা বলা ছিল। ২ টা কূপে পানির পরিমাণ একই। আর প্রশ্ন ছিল যে ১ম এবং ২য় ২ কূপে একই সময় লাগবে পানি শূন্য করতে। এই কথাটাই বলা ছিল। আমরা ঘ নাম্বারে আসি পরের পেজে। উভয় কূপের ক্ষেত্রে গভীরতার সাপেক্ষে পানি শূন্য করার সময় একই লাগে। এটা গাণিতিকভাবে আমাদের দেখাতে হচ্ছে। আমরা যদি এভাবে ২ টা কূপ ধরে নিলাম, এটারও গভীরতা ২২ মিটার। ভর তো আমার আগেরটাই বাই করা আছে। এগুলো ৮ এগুলো নিয়ে আর কোনো ভাবার দরকার নাই। কারণ একই পরিমাণ পানি ধরার কথা বলে দিছিল এখানে। তাহলে m এর মান আগেরটাই। m এর মান আগেরটাই। তো আমরা এটার সময়টা বাইর করে নিব। সময় ২৪ মিনিট কিনা এটা আমরা যাচাই করে দেখব। h এর মান এবারে কত ধরতে হচ্ছে? পানির উপরিতল, একবারে মুখের থেকে পানি সরাতে সরণ হচ্ছে 0 এবং নিচ থেকে পানি উঠাতে সরণ হচ্ছে ২২। তাহলে 0 + ২২/2 এটা হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ আসছে এটা। আর পি এর মানটা কিন্তু এটা, যেহেতু ক্ষমতা
এটা কাজে লাগাতে হচ্ছে আমরা টি এর মানটা বাইর করতে যাচ্ছি। আমরা টি এর মানটা এখানে বাইর করব। টি এর মান বসায় দিচ্ছি আমাদের এত সেকেন্ড। খেয়াল করো আমাদের কিন্তু আসলে প্রথম কূপের গভীরতার সাপেক্ষে যে সময়টা ছিল, প্রথম কূপের গভীরতার সাপেক্ষে সময়, এটা কিন্তু প্রথম কূপের ক্ষেত্রে করলাম। আমার সময়টা ছিল হচ্ছে 2880 সেকেন্ড আর গভীরতা ছিল হচ্ছে 22 মিনিট। তাহলে গভীরতার সাপেক্ষে সময়টা আসছে কত? এত সেকেন্ড পার মিনিট, এত সেকেন্ড পার মিনিট। আর দ্বিতীয় কূপের ক্ষেত্রে আমাদের সময়টা আসছে এরকম 1440 আসছিল আর গভীরতা ছিল হচ্ছে 11 মিটার। তাহলে এর গভীরতার সাপেক্ষে আমাদের যে সরণটা হলো তাহলে হচ্ছে 130.9। দুটাতে একই লাগছে, আলাদা আলাদা সময় লাগে নাই। প্রথমটার গভীরতা একটু কম ছিল এবং সময় কম লাগছে, আর দ্বিতীয়টার গভীরতার সময় গভীরতাও বেশি, সময়টাও বেশি লাগছে। আমার মূল দরকার 1 সেকেন্ডে কতটুকু পরিমাণ, মানে 1 মিটার পানি উঠাতে কত সময় লাগতেছে। মূল কথা 1 মিটার পানি উঠাতে কত সময় লাগতেছে। প্রথম কূপের ক্ষেত্রে 1 মিটার পানি উঠাতে সময় লাগে হচ্ছে 130.9। দ্বিতীয় কূপের ক্ষেত্রেও কিন্তু এটা দ্বিতীয় কূপ, এখানে প্রথম কূপ হয়ে গেছে, তোমরা এটা দ্বিতীয় কূপ লিখে নিবা। এটা দ্বিতীয় কূপের ক্ষেত্রে গভীরতার সাপেক্ষে সময় এটা। আমরা এরকম আরো একটা অঙ্কে যাচ্ছি পরের প্রশ্নে। এবারে সৃজনশীল প্রশ্ন 2, এটা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই প্রশ্নটা আসছে। আমি আসলে যেগুলো মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি এখানে। যে প্রশ্নটা লাগবে না সেই প্রশ্নটা আমরা কিন্তু এখানে তোলার চেষ্টা করি না, যেগুলো দরকার মূলত সেগুলো নিয়ে আমি কথা বলতেছি। ফার্স্ট যে উদ্দীপকটা এরকম ছিল যে 10 এইচপি ক্ষমতার একটি ইঞ্জিন সেকেন্ডে 10 কেজি পানি ভূমি হতে 30 মিটার উপরে তুলে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ট্যাঙ্কে নিক্ষেপ করে এবং 1 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। 10 এইচপি 10 এইচপি ক্ষমতার একটি ইঞ্জিন সেকেন্ডে 20 কেজি পানি উঠায়, ভূমি হতে 30 মিটার উচ্চতায় উঠায় এবং 10 মিটার পার সেকেন্ড বেগে তা আবার একটা ট্যাঙ্কে নিক্ষেপ করা হয়, আর 1 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। এতটুকুই তথ্য। আর প্রশ্ন এখানে হচ্ছে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত, ইঞ্জিনটির কর্মদক্ষতা কত। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে ট্যাঙ্কের সম্পূর্ণ পানি পুনরায় ভূমিতে ফিরে আসলে পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, এটা গাণিতিকভাবে দেখাও। আরেকবার শোনো যে ট্যাঙ্কের সম্পূর্ণ পানি পুনরায় ভূমিতে ভূপৃষ্ঠে ফিরে আসলে পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, এটা আমাদের দেখাতে হচ্ছে। আমরা এবারে কি করব, আসলে কর্মদক্ষতা বা দক্ষতা বাইর করতে যাচ্ছি। আমাদের যে ক্ষমতাটা দেওয়া আছে 10 এইচপি, এটা আসলে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, কিন্তু আমাদের কার্যকর ক্ষমতাটাকে বাইর করে নিতে হবে। প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 10 এইচপি, কিন্তু আমাদের কার্যকর ক্ষমতা দেওয়া না, এটা বাইর করব আমরা। যে কার্যকর ক্ষমতা বাইর করার জন্য যে তথ্যগুলো আমাদের হাতে আছে, এটা হচ্ছে 20 কেজি একটা ভর দেওয়া আছে, 10 মিটার উচ্চতা দেওয়া আছে, বেগ দেওয়া আছে। এগুলো আসলে কি করা হচ্ছে এগুলো আমি এইভাবে লিখবো। সাইড নোটে মানগুলো আমি না নিয়ে আগে প্রদত্ত ক্ষমতা নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। সময় দেওয়া আছে কত, সময় হচ্ছে আমাদের কত 20 সেকেন্ড না কত সেকেন্ডে, সেকেন্ডে 1 সেকেন্ডে নেওয়া হচ্ছে, এটা 1 সেকেন্ডে। আর ভর দেওয়া আছে হচ্ছে 20 কেজি, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 30 মিটার, আর বেগ দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 10 এইচপি, সময় দেওয়া আছে 1 সেকেন্ড, ভর দেওয়া আছে 20 কেজি, আর উচ্চতা দেওয়া আছে 30 মিটার, আর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আসলে পানিটা নির্দিষ্ট উচ্চতা উঠাচ্ছে, এটা বিভব শক্তি, আর একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হচ্ছে গতি শক্তি। তাহলে এখানে ক্ষমতা দুইটার ক্ষেত্রে কাজে লাগবে, বিভব শক্তিও কাজে লাগবে, গতি শক্তিতেও কাজে লাগবে কিন্তু। অর্থাৎ ক্ষমতার সূত্রটা আমরা এইভাবে লিখবো। এবারে আমরা পি ইকুয়াল টু বা কার্যকর ক্ষমতা লিখবো এরকম, কার্যকর ক্ষমতা এভাবে লিখবো, পি প্রাইম ইকুয়াল টু mgs প্লাস হাফ mv স্কয়ার ডিভাইডেড বাই টি লিখবো আমরা। কার্যকর ক্ষমতা লিখবো mgh প্লাস হাফ mv স্কয়ার ডিভাইডেড বাই টি, এটা লিখবো আমরা। আমার এখানে m এর মান, g এর মান, h এর মান বা হাফ mv স্কয়ার সবই তো দেওয়া আছে, এগুলো আমরা এখন মানগুলো বসাই হিসাব করলে অ্যানসারটা নিয়ে আসতে পারবো। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, তোমরা তো ক্যালকুলেটর ইউজ করো না, যদি ইউজ করতা এই মানটা হয়তো কত আসতো একটু বাইর করতে পারতা। আর একবার শোনো আমি কি করতেছি আসলে, যে এই 20 কেজি পানি নির্দিষ্ট একটা উচ্চতায় উঠালাম এবং তা থেকে আবার 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। তাহলে টোটাল যে কাজ হচ্ছে সেটা কি, এই mgh প্লাস হাফ mv স্কয়ার, এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। এই টোটাল কাজে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, যতটুকু সময় লাগছে, কতটুকু সময় 1 সেকেন্ড সময় লাগছে, এই 1 সেকেন্ডে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু আসলে
ক্ষমতা আসে এবং এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আমরা মানগুলো বসা নিচ্ছি। আমরা এখানে একটু হিসাব করি, এখানে মান বসানোর মতো জায়গা পাচ্ছি না, পরের পেজে আসলাম। মান এখানে বসা দিলাম 29.8, 30, হাফ, এমভি স্কয়ার যা ছিল সব মান বসা দিলে অ্যান্সারটা আসতেছে কত? 6880 ওয়াট। 6880 ওয়াট। তাহলে আমার এবারে কিন্তু দক্ষতা বের করা সম্ভব হচ্ছে। এবারে দক্ষতা লিখবো এভাবে। অতএব কর্মদক্ষতা বা দক্ষতা ইটা ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি গুণন 100%। পি প্রাইম ডিভাইডেড বাই পি গুণন 100%। পি প্রাইমের মান যেটা আমরা বাইর করলাম এটা, পি প্রাইমের মান এটা, আর পি যেটা সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। শুধু পি যেটা সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আমি মানটা বসা নিলাম, তাহলে দক্ষতা আসছে হচ্ছে 92.22%। দক্ষতা হচ্ছে 92.22%। এরপরে আমার যে ঘ নাম্বার প্রশ্নটা ছিল যে যে পরিমাণ আমরা কাজ করলাম, এই এতটুকু পানি ওঠানোর জন্য যে পরিমাণ কাজ হয়েছে, আবার ওই পানিটা যদি ভূপৃষ্ঠে ফিরে নিয়ে আসা হয় সেক্ষেত্রে তাপমাত্রার কতটুকু পরিবর্তন হবে এটা আমাদের দেখে নিতে হচ্ছে। আমরা পরের পেজে যাচ্ছি। ট্যাঙ্কের সম্পূর্ণ পানি পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসলে পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে এটা গাণিতিকভাবে দেখাও। ট্যাঙ্কের সম্পূর্ণ পানি পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসলে পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে এটা গাণিতিকভাবে দেখাতে হচ্ছে আমাদের। আমার এবারে সম্পূর্ণ যে পানিটা আমি উঠালাম কি পরিমাণ কাজ হয়েছিল এটা কিন্তু আমরা জানি, আমরা বাহির করছিলাম শুধু 1 দিয়ে ভাগ করছিলাম, 1 দিয়ে ভাগ করলে ওইটাই আসে। তাপের সূত্রটা তোমরা হয়তো এখনো পড়ো নাই। তাপের সূত্রটা একটু মনে রাখতে হচ্ছে, তাপ কিউ দিয়ে প্রকাশ করা হয়, কিউ ইকুয়াল টু লিখতে হয় এম এস ডেল থিটা। এম এস ডেল থিটা এই ধরনের প্রশ্ন তো তোমাদের আসবে না, কারণ এই অধ্যায়টা এখনো পড়ানো হয়নি। আমি তবু একটু মনে করাই দিচ্ছি তোমাদের যে কিউ এবং ডব্লিউ, তাপটাই হচ্ছে আসলে কাজের সমান, তাপ এবং কাজ পরস্পর সমান। তাপের জায়গায় আমরা লিখবো এম এস ডিটি লিখবো বা ডেলটি লিখবো। আর যে পরিমাণ কাজ হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ পানি নির্দিষ্ট উচ্চতায় উঠানো হয়েছে এবং তা আবার নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয়েছে। পানিটা নির্দিষ্ট উচ্চতায় উঠালাম এবং নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলাম, এজন্য আমাদের কাজের পরিমাণ হচ্ছে mgs প্লাস হাফ এমভি স্কয়ার। আমার দুপাশ থেকে যা যা বাদ দেওয়া যায় বাদ দিতে পারি, এম গুলো বাদ দেওয়া যাচ্ছে, এম গুলো বাদ দিতে পারি। আমাদের আসলে ডেলটির মান দরকার, এই ডেলটির মানটা আমাদের বাইর করতে হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি। আমরা পরের লাইনটা এভাবে লিখতে পারি, আমি একটু বলে দিই, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, মনে রাখবা এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ যা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। আর অন্যান্য মানগুলো আমরা তো জানি। আমি খেয়াল করো দুপাশ থেকে কিন্তু এম গুলো বাদ দিয়ে দিলাম, দুপাশে এম গুলো বাদ দিলাম, তার মানে শুধু ডেলটির মান দরকার। ডেলটি ইকুয়াল টু তাহলে এটা লিখতে পারি জিএইচ প্লাস হাফ ভি স্কয়ার ডিভাইডেড বাই এইচ। আমরা মানগুলো যদি সব বসাই, এখানে মানগুলো বসালে এই অ্যান্সারটা আসার কথা। তোমরা করে দেখতে পারো, যে মানগুলো তোমাদের হাতে আছে এটাতে মানগুলো বাইর করে দেখবা, ইনশাআল্লাহ এটাই আসবে। আমরা এবার পরের পেজে যাব এবং এটার লাস্ট অঙ্ক আমরা পাবো আজকে ছোট্ট একটা ক্লাস। মানে এই অধ্যায়ে যতটুকু তোমাদের সিলেবাসে দেওয়া সবগুলো আমি পড়াইছি, যেগুলো দরকার মূলত সেগুলোই পড়াইছি, এমনি এমনি সবগুলো হয়তো পড়াইনি। আমরা পরের দিনে সামনের দিনে হয়তো পঞ্চম অধ্যায় শুরু করবো, চাপ অধ্যায় যেটা সেটা শুরু করব। আমরা পরের পেজে আসলাম। সৃজনশীল প্রশ্ন 3, এটা মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা, এখানে আসছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা। প্রশ্নটা এরকম যে সরকার বিদ্যুৎ শক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2500 মেগাওয়াট। সরকার বিদ্যুৎ শক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2500 মেগাওয়াট। আর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি একদিনে কত জুল বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে এটা দেখাতে হচ্ছে আমাদের। আর ক নাম্বার প্রশ্নটা এরকম যে বিদ্যুৎ কেন্দ্রটির কর্মদক্ষতা 62.5% হলে সবটুকু ভর প্রদত্ত শক্তিতে রূপান্তরিত হলে প্রকল্পটি 1 বছর চালালে কি পরিমাণ জ্বালানি ব্যবহার হবে এটা গাণিতিকভাবে দেখা, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এটা মোটামুটি একটু সলভ করার চেষ্টা করব ভালোভাবে, এটা আসতে পারে তোমাদের। আমরা গ নাম্বারটা নিচ্ছি যে উদ্দীপকের উল্লেখিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি একদিনে কত জুল বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে সেটা আমরা দেখাতে যাচ্ছি। আমরা পরের পেজে আসি, এটার পেজে আর লেখার মতো জায়গা নাই, আমি প্রশ্নটা নিয়ে আসলাম। আর মান যেগুলো আছে আমি একটু বলে দিচ্ছি, ক্ষমতাটা এখানে দেওয়া ছিল 2500 মেগাওয়াট দেওয়া ছিল, মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6,
মেগাওয়াট হচ্ছে 10 টু দি পাওয়ার 6। আমি একবারে যদি ক্যালকুলেটরে এটা করি তাহলে 10 টু দি পাওয়ার 6 আর পয়েন্টের আরো 3 ঘর আগা নিছি পয়েন্টটা, তাহলে 10 টু দি পাওয়ার 9 আসে এর জন্য। আর সময় দেওয়া ছিল হচ্ছে একদিন, কিন্তু একদিন মানে ৮৬,৪০০ সেকেন্ড। একদিন হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, একদিন বলা আছে যেহেতু। তো বিদ্যুৎ শক্তির উৎপাদন সেটা হচ্ছে আমাদের ডব্লিউ বা ইকুয়াল টু পিটি লিখতে হয়। উৎপাদিত শক্তি ডব্লিউ ইকুয়াল টু পিটি, এটাই চাইছে আসলে। আসলে আমরা এমনি সূত্র জানি পি ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি, ওখান থেকেও কিন্তু এটা আসে ডব্লিউ ইকুয়াল টু পিটি। তাহলে পি এর মান, টি এর মান আসে, আমাদের মানগুলো বসা দিলে অ্যান্সারটা চলে আসে এটা। আমরা এরপর ঘ নাম্বার প্রশ্নে আসতেছি। ঘ নাম্বার প্রশ্নটা এরকম যে বিদ্যুৎ কেন্দ্রটির কর্মদক্ষতা, বিদ্যুৎ কেন্দ্রটির কর্মদক্ষতা 62.5% হলে এবং সবটুকু ভর প্রদত্ত শক্তিতে রূপান্তরিত হলে প্রকল্পটি 1 বছর চালালে কি পরিমাণ জ্বালানি ব্যবহার হবে, এটা গাণিতিকভাবে দেখাতে হচ্ছে। আমরা এখানে ওই রকম আগাই। ফার্স্টে আমি সাইড নোট নিয়ে নিচ্ছি। প্রদত্ত ক্ষমতা যেটা দেওয়া ছিল এটা, আর ইঞ্জিনের দক্ষতা এটা দেওয়া আছে। আসলে এখানে পার্সেন্টেজ ছিল, আমি একবারে ভাঙা নিছি। পার্সেন্টেজ থেকে ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ যদি করো তাহলে যে মানটা আসে ওটাই সাধারণ মান। আর সময় দেওয়া আছে হচ্ছে 1 বছর। এবারে কিন্তু 1 বছর চালালে, তাহলে 1 বছর মানে কি 365 দিন গুণন 1 দিনের সেকেন্ডের সময়, তো ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে 1 বছর সমান এত সেকেন্ড আসছে আমার। এরপর আমাদের দক্ষতা এখান থেকে আসলে কার্যকর ক্ষমতাটা আমরা বাইর করতে যাচ্ছি। কার্যকর ক্ষমতা পি প্রাইম এর মানটা আমরা বাইর করে নিচ্ছি। পি প্রাইম ইকুয়াল টু ইটা গুণন পি। পি এর মানও দেওয়া আছে, ইটার মানও দেওয়া আছে। মানগুলো বসায় দিলে আমাদের কার্যকর ক্ষমতা আমাদের এটা আসলো। এই কার্যকর ক্ষমতার থেকে আমি আবার শক্তি বাইর করে নিব। এই কার্যকর ক্ষমতা থেকে আমাদের শক্তিটার মান দরকার। শক্তিকে আমি ডব্লিউ দিয়েও প্রকাশ করতে পারি, ই দিয়েও প্রকাশ করতে পারি, কোনো যায় আসে না। ই ইকুয়াল টু পিটি বা ডব্লিউ ইকুয়াল টু পিটি লেখা আমরা অভ্যস্ত, কিন্তু ডব্লিউ লিখলে পরের ইকুয়েশনে একটু ঝামেলা বোধ করবো। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ই ইকুয়াল টু পিটি। পি প্রাইম এর মান পাইলাম, টি এর মান তো জানি আমরা, মানগুলো বসা দিলে এই অ্যান্সারটা আসার কথা। এরপরে আমরা এই সূত্রটা লিখতে পারি, কিন্তু ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা আমরা কিন্তু জানি, এটা ই সমান এমসি স্কয়ার। এই অধ্যায় একটা বিখ্যাত সূত্র, তোমাদের ফিজিক্সেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র। যত বড় ক্লাসে যাওয়া তত এটা সম্বন্ধে বুঝতে পারবা। আমাদের চাইছে আসলে কি কতটুকু জ্বালানি দরকার, এম এর মান দরকার, কতটুকু জ্বালানি দরকার, এম এর মান দরকার। তাহলে আমি এম ইকুয়াল টু লিখতে পারি এরকম ভাঙায়, ই এর মান জানি, আলোর বেগ হচ্ছে সি, এটার মান জানি, মানগুলো বসায় দাও। যেমন আমরা মানগুলো বসায় দিই, ই এর মান বসালাম, সি এর মান, এখানে সি এর স্কোয়ারটা যদি ব্র্যাকেটে দিতাম একটু ভালো হতো, তাছাড়া দেখতে খারাপ লাগতেছে এটা। তাহলে এটা হিসাব করে আমাদের অ্যান্সার আসে 0.5475 কেজি। মানে এতটুকু ভর হলে আমাদের এই দক্ষতা অর্জন করা সম্ভব। এতটুকু ভর হলে এই দক্ষতা অর্জন করা সম্ভব। আমরা সামনের দিনে চাপ নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের আর কিছু নাই, এই অধ্যায়ে যা জটিল অঙ্ক এগুলো সবগুলি আমি একবারে করাচ্ছি। আর সরকার যেহেতু সময়টাও নির্ধারিত করে দিছে আমার, এই জন্য আমি বেশি পড়াতে পারতেছি না। এতটুকু সময়ের মধ্যে আমার সবগুলো শেষ করতে হবে। আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকো, আবার ইনশাআল্লাহ সামনের দিনে দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।